গল্প উৎসব চলছে, সহযোগিতায় ভাষা ও ভবিষ্যৎ। শুরু হচ্ছে ছোট গল্প পাঠ। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন পায়েল চট্টোপাধ্যায়। গল্প পাঠে সায়ন্তনী ভট্টাচার্য, সরোজ দরবার, দেবজ্যোতি ভট্টাচার্য। আলোচক ঈশা দেবপাল। আমি প্রত্যেককে মঞ্চে আসতে অনুরোধ জানাচ্ছি। শুভ সন্ধ্যা। আমি মঞ্চে ডেকে নিচ্ছি ছোট গল্প পাঠের জন্য এই সময়ের তিনজন শক্তিশালী লেখক লেখিকা, সরোজ দরবার, সায়ন্তনী ভট্টাচার্য এবং দেবজ্যোতি ভট্টাচার্যকে, আর আলোচক ঈশা দেবপাল। প্রথমে যার গল্প দিয়ে আমরা শুরু করব তিনি এই সময়ের একজন প্রতিষ্ঠিত এবং শক্তিশালী লেখক, সরোজ দরবার। নমস্কার সকলকে। গল্পটার নাম মনোরমা তালুকদারের হাতঘড়ি। কিন্তু মনোরমা তালুকদার সম্পর্কে এ গল্পে আপনি বিশেষ কিছু জানতে পারবেন না। তার হাতঘড়িটির বিষয়ে অবশ্য বেশ কিছু তথ্য জানা যাবে। যেমন একেবারে প্রাথমিক যে তথ্যটি পাওয়া যাবে সেটা হলো মনোরমা এই হাতঘড়িটি পেয়েছে তার দিদিমার থেকে। দিদিমা কিনেছিল নাকি কারো কাছ থেকে পেয়েছিল মনোরমা জানে না, জানার চেষ্টা করেনি এমন নয়, বুড়ি প্রতিবার কিছু না কিছু বলে এড়িয়ে গিয়েছিল। এড়িয়ে যাওয়ার এমন কি কারণ থাকতে পারে সেটা মনোরমার কাছে স্পষ্ট নয়। মনোরমার দিদিমা অত্যন্ত হাসি খুশি দিলখোলা প্রকৃতির মানুষ, কিন্তু যতবার ঘড়ির কথা উঠেছে ততবার চুপ করে থাকত। মনোরমা ফলত আন্দাজ করেছিল এই হাতঘড়ির সঙ্গে এমন কিছু স্মৃতি জড়িয়ে রয়েছে দিদিমার, যা সে কারোর সঙ্গে ভাগ করে নিতে চায় না। সেই স্মৃতি কি দাদুকে নিয়ে? দাদু বহুদিন আগে গত হয়েছেন, বলতে গেলে সেই মনোরমার দিদিমার যৌবনে। হয়তো এই হাতঘড়িটা এমন কোনো মুহূর্তের সাক্ষ্য দিচ্ছে যা তার দিদিমাকে ফিরিয়ে দিয়েছে গত যৌবনের একান্ত ব্যক্তিগত কিছু। হয়তো সেদিন আশ্চর্য মিথুন মুহূর্ত নেমে এসেছিল দুজনের মধ্যে, অমন বাঁধভাঙা জোয়ার তারা আর কখনো পায়নি। সেদিন চাঁদ উঠেছিল গগনে, আর এক যুবক তার তরুণী স্ত্রীর হাতে পরিয়ে দিয়েছিল একখানা ঘড়ি। তারপর আশ্চর্য উথাল পাথাল। সেই মুহূর্তটা, যে মুহূর্তটা আর কোনো দিন ফিরে পাবে না মনোরমার দিদিমা, এমন নয় যে তার দাদু নেই বলে, দাদু থাকলেও পেত না, যেহেতু হারানো মুহূর্ত আর ফেরে না। তাই সেই দুর্লভকে হাতঘড়ি দিয়ে হয়তো কোথাও একটা মনে মনে বেঁধে রাখতে চেয়েছিল মহিলা। এরকমটা ভেবে স্বস্তি পেত মনোরমা। তার তরুণ শরীরেও এই ভাবনার দরুন একরকম শিরশির নেমে যেত জামার ভেতর দিয়ে গড়িয়ে পড়া ঘামের মতো। অবশ্যই সরল অনুমান বেশি দিন স্থায়ী হয়নি মনোরমার। যতদিন মনোরমা ভেবেছিল যে এই হাতঘড়িটা দিদিমা উপহার পেয়েছিল দাদুর থেকেই, ততদিন সে আসলে খেয়াল করে দেখেনি ঘড়িটার প্রতি তার মায়ের প্রতিক্রিয়া। মনোরমার মা যে ওই ঘড়িটিকে দুচক্ষে দেখতে পারে না, এটা মনোরমা খেয়াল করলো বেশ কিছুদিন পরে, যখন সে নিজে হাতঘড়িটি পরে বেরোতে শুরু করলো। মনোরমার মা সরাসরি তাকে বারণ করতে পারেনি, কিন্তু অল্প সময়ের ব্যবধানে একটা নতুন ঘড়ি আর একখানা স্মার্ট ওয়াচ উপহার দিয়ে স্পষ্টই সরিয়ে আনতে চেয়েছিল দিদিমার হাতঘড়ি পরার অভ্যাস থেকে। এবার মনোরমা অনুমান করতে থাকে এই হাতঘড়ির সঙ্গে হয়তো তার মায়েরও কিছু স্মৃতি জড়িয়ে আছে, যা তেমন সুখকর নয় বরং তিক্তই। হয়তো দিদার থেকে নিয়ে মাও তার মতো ঘড়িটি পরেছিল, গিয়েছিল কলেজে, সেই কলেজ যেখানে মনোরমার বাবার সঙ্গে প্রথম দেখা হবে তার মায়ের। যদিও সে বেশ পরের কথা, কিন্তু গোড়ার দিনে এরকম একটা পুরনো প্যাটার্নের হাতঘড়ি পরে আসার জন্য মনোরমার সদ্য যুবতী মা যথেষ্ট হেনস্থার শিকার হয়েছিল। হেনস্থা বলতে এই নয় যে তার শারীরিক কিছু, কিন্তু একটা নতুন সময়, নতুন বয়স, নতুন সব কিছুর মধ্যে যে মেয়ে ঢুকে পড়তে চাইছে, তাকে পুরনো ছাঁচের সঙ্গে মেলানো হচ্ছিল বলে তার বেজায় অস্বস্তি হচ্ছিল। তা সত্ত্বেও সে মায়ের হাতঘড়িটা পরেই যেত, কেননা সেই বয়সে সে জানতো যে যাই বলুক সে ঠিক জিনিসটাই তার সঙ্গে নিয়ে এগিয়ে চলেছে। সে দেখত তার অনেক পুরুষ সহপাঠী একটা কোনো নির্দিষ্ট দলের রাজনীতি করে, আর কোনো কারণে নয়, স্রেফ তাদের বাবা কাকা সেই দল করত বলে। সে এও দেখেছে তার মেয়ে সহপাঠীরা হিন্দি সিনেমা দেখতে দেখতেই শিবরাত্রি করত, কেননা মা কাকিমাদের তারা এভাবেই রাত জাগতে দেখেছে। অথচ ততদিনে তারা সকলেই স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করতে শিখে নিয়েছে, এমনকি বাড়ির বয়স্ক মহিলারাও। মনোরমার মা ক্রমে ক্রমে বুঝতে পারে সে যেন একটা নতুন রং করা পুরনো বাড়ির মধ্যে বাস করে, যে বাড়ির আর কোনো সংস্কার হয় না দীর্ঘকাল। এইভাবে থাকতে থাকতে সেদিনে সেই যুবতী বস্তুত একটা মাকড়সার জালের মধ্যে আটকা পড়ে এবং ঠিক করে নেয় বাকি জীবনটা সে মস্ত তছনছ হয়ে উঠবে।
কেননা কোথাও কিছু নিয়ম নেই, সমস্তটাই একটা বাজে রকমের বিশৃঙ্খলা মাত্র। এরপরই এক এক করে নানা ঘটনা ঘটতে থাকে, যাতে সে বোঝানোর চেষ্টা করে যায় যে তার যথেষ্ট বদল হয়েছে। তার পোশাক আশাক চালচলন সব কিছুতেই একটা আচমকা পরিবর্তন আসে। ওই সময়েই সেই প্রায় মুখচোরা মেয়েটি তাদের কলেজের এক তরুণ অধ্যাপকের, তখনও তিনি স্থায়ী হননি চাকরিতে, সামান্য বেতন আর টিউশনি করেন, তার প্রেমে পড়ে। মেয়েটির বাবা নেই, মা সামান্য একটা চাকরি করে সংসার সামাল দিচ্ছিল এতদিন। যুবতীর এই সামলে সামলে চলা ব্যাপারটা কিছুতেই পছন্দ হলো না। দারিদ্র আর মধ্যবিত্তের ছাউনি, এই সব কিছুর বাইরে বেরোতে চাইছিল সে। একটা কিছু চাইছিল যা তার জীবনে ঘটলে এক রকমের আলোড়ন আসে। আর ক্রমাগত তার মনে হচ্ছিল এই হাত ঘড়িটাই সম্ভবত তার পিছুটান, যা সে কিছুতেই কাটিয়ে উঠে বেরোতে পারছে না। সে পুরুষ বন্ধুদের সঙ্গে কিছুদিন রাজনীতি করতে গেল। তারা জানতে চাইল, তোর ফ্যামিলিতে কেউ রাজনীতি করে? মেয়েটি মাথা নাড়িয়ে বলল, না। এর মানে এই নয় যে তারা তাকে রাজনীতি থেকে বাদ দিল, অথচ মেয়ে স্পষ্টই বুঝতে পারল রাজনীতিতে সে আসলে অকুলীন হয়ে পড়ল, যা হওয়ার কথা ছিল না। অন্তত এই দেশে সেরা রাজনীতিবিদদের দিকে তাকালে দেখা যাবে তারা এক এবং একক, নিজের চেষ্টায় নিজেরা বড় নেতা নেত্রী হয়েছেন। এর পিছনে কোনো বাবা কাকার হাত ছিল না, বরং যাদের বাবা কাকা ছিল তারা কেউ তেমন করে বড় হতে পারেনি। সেই চুম্বক আকর্ষণ তাদের নেই যা দিয়ে জনমানুষকে আন্দোলিত করা যায়। রাজনীতি করার ক্ষমতা উত্তরাধিকার নয়, অর্জন, এমনটা সে গভীরভাবে বিশ্বাস করত, কিন্তু আশেপাশে তার ছায়া অবধি দেখতে পেত না। সে দেখত তার চারপাশ বিশ্বাস করে রাজনীতি করতে গেলে পারিবারিক একটা ঘরানা থাকতেই হবে, অথচ গায়কের ছেলে গায়ক, পরিচালকের ছেলে পরিচালক, এই সব ধারণাগুলো ততদিনে ক্লিশে হয়ে গিয়েছে। মেয়েটির রাগ, সব রাগ কেন জানি গিয়ে পড়তো এই হাত ঘড়িটার উপরই। কেননা তার মনে হতো হাত ঘড়িটার এমন কিছু ঐশী ক্ষমতা আছে যা তাকে সহজ হতে দিচ্ছে না। সে ক্রমশ জটিল থেকে জটিল আবর্তের ভেতর ঢুকে পড়ছে। তা সত্ত্বেও সে ঘড়িটা হাত থেকে খোলেনি ততদিন, যতদিন না একদিন কলেজ থেকে ফেরার পথে বাসে এক বয়স্ক পুরুষকে সে এক দৃষ্টে তার দিকে তাকিয়ে থাকতে দেখেছিল। মেয়েদের যে স্বাভাবিক অস্বস্তি, সেই অনুযায়ী পুরুষটির দিকে তাকিয়ে সে খেয়াল করে দেখে, না, যুবতী অঙ্গে দৃষ্টি নেই, ভদ্রলোক এক মনে দেখছেন তার ঘড়িটা। যেন এই হাত ঘড়িটাকে তিনি বহুদিন চেনেন, যেন কখনো কোনো কারণে আকস্মিক আত্মগোপনের আগে এই ঘড়িটি তিনি দিয়ে গিয়েছিলেন এমন কাউকে, ফিরে এসে যাকে খুঁজে পাবার কথা ছিল তার। হয়তো তারা দুজনে একটা সংকল্প নিয়ে বেরিয়েছিলেন, যার স্মারক হয়ে আছে এই হাত ঘড়িটি। আচমকা সেটি একটি অচেনা অল্প বয়সী মেয়ের কবজিতে বাঁধা আছে দেখে তিনি যার পর নাই অবাক হয়েছেন। সেদিন মেয়েটি অর্থাৎ মনোরমার মা শটান উঠে গিয়ে ভদ্রলোককে জিজ্ঞেস করেছিল, আপনি কি সময় জানতে চান? ভদ্রলোক খানিকটা নির্লিপ্ত হয়ে উত্তর দিয়েছিলেন, এক সময় জানতে চেয়েছিলাম, এখন আর চাইছি না। এবার মেয়েটি একটু থমকায়, যেহেতু এরকম উত্তর সচরাচর পাওয়া যায় না, এবং সে বুঝেছিল মুখের কথায় যা বলা হচ্ছে আসলে তা বলা হচ্ছে না। তাহলে ভদ্রলোক ঠিক কী বলতে চাইছেন বুঝতে না পেরে মেয়েটি আর একটু আক্রমক হওয়ার সিদ্ধান্ত নিল মনে মনে, এবং মুখে বলল, তাহলে ফ্যাল করে আমার ঘড়ির দিকে তাকিয়ে আছেন কেন? ভদ্রলোক দেখছি বলে হয়তো আরও কিছু বলতেন, কিন্তু তার আগেই মেয়েটি, যেহেতু সে অল্প বয়সী এবং খানিকটা ধৈর্যহারা, ফস করে বলে ফেলল, সময় দেখতে চান না তো কি দেখছেন? আমার হাত? মেয়েদের হাত দেখতে খুব ভালো লাগে না? এতে ভদ্রলোকের অপমানিত হওয়ার কথা ছিল, কিন্তু উল্টে তিনি হাসলেন, বললেন, দেখছিলাম কেমন করে তোমরা মরার সময় হাতে বেঁধে ঘুরে বেড়াচ্ছ, আর তোমাদের বয়স হয়ে যাচ্ছে। মেয়েটি এবার হক চকিয়ে যায়। মরার সময় জাতীয় কথা সে প্রবন্ধে পড়েছে, কিন্তু কেউ যে মুখে এমন কথা বলতে পারেন তা তার ভাবনার পরিধির ভিতর ছিল না। সে বলে, মানে কি বলতে চাইছেন আপনি? ভদ্রলোক বলেন, তুমি নিজেই বুঝতে পারবে। যেদিন বুঝবে সময়ের রক্তমাংস সব খসে খসে পড়ছে আর পচা গন্ধের ভেতর তোমাদের ঘুম ভেঙে যাবে ক্রমাগত, সেদিন তুমিই বুঝবে, আমাকে আর বুঝিয়ে দিতে হবে না কিছুই। মেয়েটি এবার কেমন যেন হয়ে যায়। তারপর বলে, আপনি এই ঘড়িটাকে চেনেন না? ভদ্রলোক ঘাড় নেড়ে হ্যাঁ বলেন। মেয়েটি জানতে চায়, আপনার বন্ধুর এরকম ঘড়ি ছিল? লোকটি বলেন, আমাদের সবার হাতেই এই ঘড়ি ছিল। এবার মেয়েটির চমকের পালা, বলে, কিন্তু এটা তো লেডিস ঘড়ি, আপনারাও লেডিস ঘড়ি পরতেন বুঝি? লোকটি বলে, সময়ের লেডিস জেন্টস হয় না, যে সময় মারে সে লেডিসকেও মারে, জেন্টসকেও মারে। মেয়েটি এবার খানিক বিভ্রান্ত আর বিষণ্ণ হয়ে জিজ্ঞেস করে, আপনার ঘড়িটা তাহলে কোথায় গেল? আর পরেন না? ভদ্রলোক জবাব দেন, আর পরার দরকার হয় না, ঘড়িও মরে গেছে, কত বন্ধুরা মরে গেল। যারা মরে যায় তাদের পৃথিবীতে ফিরিয়ে আনা যায় না, তাদের হাতে করে বয়ে বেড়ালে কেবল কঙ্কালের ঠাট্টা শোনা যায়। মেয়েটি এবার পাল্টা প্রশ্ন করার বদলে যেহেতু চুপ করে যায় এবং বেশ খানিকক্ষণ চুপ করেই থাকে, ফলে ভদ্রলোকই নীরবতা ভেঙে জানতে চান, তুমি এই ঘড়ি কোত্থেকে পেয়েছ? মেয়েটি মৃদু জবাব দিয়ে জানায়, মায়ের থেকে। ভদ্রলোক এবার বলেন,
তোমার মাকে গিয়ে বলে আচমকা নিশ্চুপ হয়ে যান। মেয়েটি বেশ খানিকক্ষণ ভদ্রলোকের চোখের দিকে তাকিয়ে থাকে। দেখতে পায় একটা, দুটো, তিনটে করে গোটা দশক ওই দুপলক, এক পলকের ভিতর ভদ্রলোকের চোখের উপরকার জলীয় অংশটা দিয়ে ভাসতে ভাসতে মিলিয়ে যায়। আর একসময় তিনি গলা খাঁকারি দিয়ে বলে ওঠেন, হ্যাঁ বলো যে রক্তঘামের গন্ধও এখন বিক্রি হয়ে যায়, এখন আর পুরনো ঘড়ি পরে থাকা মানায় না। বলেই ধাঁ করে ভদ্রলোক উঠে পড়েন এবং যেহেতু আর একটাও কথা না বলে নেমে যান একটু পরে, সেহেতু মনোরমার মা সেদিন বুঝতে পারেননি যে ভদ্রলোক কবি ছিলেন না জালিয়াত নাকি অন্য কিছু। কিন্তু সেই দিন থেকে এই হাতঘড়িটাকে তীব্র ঘৃণা করতে শুরু করেছিল মনোরমার মা। তার মনে হয়েছিল একটা কঙ্কাল ঢুকে বসে আছে ডায়ালের ভেতর, তিনখানা কাঁটা যেন উদ্বাহু হয়ে নৃত্য করছে, আর সেই নাচানাচিতে সে তার কবজি ছুঁইয়ে রেখেছে বলেই তার বন্ধুদের থেকে, তাদের রাজনীতি থেকে সে ক্রমশ দূরে সরে যাচ্ছে। সে ক্রমশ বুঝতে পারছে সব কিছুর ভেতরেই একটা পুরনো কঙ্কাল রাখা আছে, আর এ কথা সে যতবার ভাবত ততবার তার গা ঘিন ঘিন করে উঠত। একদিন সেটাই ঘড়িটা পরা বন্ধ করেছিল এবং চেয়েছিল সেটা ফেলে দিতে, যদিও পারেনি, কেননা মায়ের বড় শখের ঘড়ি। ঘড়িটা সেটাই একদিন মাকে ফেরত দিয়ে দিয়েছিল। আর কেন ফেরত দিচ্ছে এ প্রশ্নের উত্তরে বলেছিল, ঘাম রক্ত সবই এখন বিক্রি হয়, এখন তো আর পুরনো ঘড়ি পরা মানায় না। মা সেই শুনে চমকে বলেছিল, এ তো তুমি নিজে থেকে বলতে পারো না, এই কথা তুমি কার মুখে শুনলে? মেয়ে কোনো উত্তর দেয় না। মেয়েকে নিশ্চুপ দেখে মাই ফের বলেছিল, তার সঙ্গে আবার দেখা হলে বলো, ঘাম রক্ত চিরকালই কিছু কিছু বিক্রি হতো, তাই বলে কেউ ঘড়ি পরা বন্ধ করে দেয় না। তারপর একটু মৌন থেকে বলেছিল, তুমি না পড়তে চাইলে পড়ো না, আমি তুলে রাখছি, দেখবে কেউ না কেউ একদিন পড়বে। একটা কথা কি জানো, পুরনো ঘড়ি যত পুরনোই হোক না কেন, যদি ঠিক থাকে তাহলে প্রতি মুহূর্তে নতুন সময়কেই ডেকে আনে। মনোরমার মা সেদিন যার পর নাই বিভ্রান্ত হয়েছিলেন এবং ঠিক করেছিল এই দ্বন্দ্ব সংশয় যতদিন না মিটছে সে আর ঘড়িই পরবে না। এরপর থেকে মনোরমার মা সময়ের হিসেবে একরকম রাখতই না, দৌড়ে চলতো যেদিকে সময় দৌড়য়। অনেক দিন পর তার মেয়ে যখন তারই প্রত্যাখ্যান করা ঘড়ি, সেই ঘড়ি দিদিমার থেকে চেয়ে পড়ল, মনোরমার মায়ের ভেতর তীব্র আপত্তি জেগেছিল। কিন্তু যেহেতু এর সঙ্গে তার মা ও মেয়ে জড়িত, তাই সে মুখে একটা কথাও বলেনি। চেষ্টা করেছিল মেয়েকে কৌশলে পুরনো ঘড়ি থেকে সরিয়ে আনতে, মেয়ে ফেরেনি। তারপর যত সময় গড়ায় মেয়ের এই স্বেচ্ছা নির্বাচন সম্পর্কে হাল ছেড়ে দিয়েছিল মনোরমার মা। শুধু সে প্রচণ্ড বিস্ফোরণে ফেটে পড়েছিল সেদিন, যেদিন মেয়ে এসে তাকে জানালো তারা কয়েকজন বন্ধু মিলে সিংহু বর্ডার যাচ্ছে কৃষক আন্দোলনে সংহতি জানাতে। মনোরমার মা যথেষ্ট উদ্বেগে গলা চড়িয়ে জানতে চেয়েছিল মেয়ের মাথা খারাপ হয়েছে কিনা, কেন সে এসব বিষয় নিজেকে জড়াচ্ছে। কিন্তু মেয়ে কাঁদ নাচিয়ে বলল, এর মধ্যে তো জড়ানোর কিছুই নেই, এতে এত প্রতিক্রিয়া জানানোর মতোও কিছু হয়নি। মা বলল, পুলিশি ঝামেলা হতে পারে। তাতে মেয়ে উত্তর দিল, হতে পারে, আবার নাও তো হতে পারে, আগেই হতে পারে বলে ঘরে বসে থাকার তো কোনো মানে হয় না। অতএব মেয়ে চলল। এবং যেমনটা আমরা আগে বলেছিলাম, এই গল্পে মনোরমা তালুকদার সম্পর্কে বিশেষ কিছু জানার সম্ভাবনা নেই, ফলত এরপর থেকে আর কিছু জানাও যাচ্ছে না। তবে হ্যাঁ, তার হাতঘড়িটা সম্পর্কে আর একটা তথ্যই জানা যায়। সেদিন টিভিতে যখন দেখাচ্ছিল কৃষক আন্দোলনের পাশে দাঁড়িয়ে কলেজ পড়ুয়া গোটাকয় ছেলে মেয়ে নিজেদের মতো করে গান গাইছে, তখন মনোরমার ওপর আলো পড়তেই দেখা গেল ডান হাত আকাশে তুলে সে গান গাইছে, আর সেই হাতে বাঁধা আছে পুরনো একটা ঘড়ি। ক্যামেরা নিজের অজান্তেই যেন সেই ঘড়িটাকে দেখছিল আর চ্যানেল সম্প্রচার করে চলেছিল তাকে। ঘড়িটা যেন ছড়িয়ে পড়ছিল মেঘ কাটা আলোর মতো। দেখেছিল মনোরমার মা, আর তার সেই মুহূর্তে মনে পড়েছিল নিজের মায়ের মুখ, মনে পড়েছিল মায়ের কথা, যে মা গাঢ় বিশ্বাসেই সেদিন বলেছিল, পুরনো ঘড়ি ঠিক থাকলেও প্রতি মুহূর্তে নতুন সময়ই ডেকে আনে। নমস্কার। ধন্যবাদ। গল্পকার সরোজ দরবার পড়লেন প্রথম গল্পটি। এরপরে ডেকে নিচ্ছি লেখিকা সায়ন্তনী ভট্টাচার্যকে পরবর্তী গল্পের জন্য। নমস্কার, আমার গল্পের নাম দেখা আটকে যায়। এমন সময় বৃষ্টি এলো, খুব হুলুস্থুলু ধরনের বৃষ্টি। আকাশ একেবারে এই কালো কি সেই কালো। গার্গী ডান হাত দিয়ে বাঁ হাত
আর বাঁ হাত দিয়ে ডান হাত আঁকড়ে বেশ একটা জড়িয়ে ধরা ভাব করতে চাইল। অন্যের জড়িয়ে ধরায় যত সুখ, নিজের জড়িয়ে ধরায় তত সুখ টের পাওয়া গেল না দেখে গার্গী ফিক করে হেসে ফেলল। জানলা খোলা, বৃষ্টি খোলা জানলা দিয়ে ঢুকে আসছে, মেঘ ডাকছে। গার্গী বলল, মেঘ তুমি কাকে ডাকো? মেঘ মোটেই জবাব দিল না। গার্গীর মনে হলো মেঘের জায়গায় যদি চাঁদ থাকতো তবে নির্ঘাত জবাব পাওয়া যেত, কিন্তু চাঁদ এখন কোথায়? এমন সময় প্রক্সিমা সেন্টোরাই থেকে হাত পা মুখ বড় চোখ আর মাথাওয়ালা ঠিক মানুষের মতো কেউ একটা গার্গীর ঘরে ঢুকে পড়ল খোলা জানলা দিয়ে। রাত 3টে বাজে। গার্গী প্রথমে ভাবল ভূত, কিন্তু যে এসেছে সে বলল, আমি ভূত নই, আমি প্রক্সিমা সেন্টোরাইয়ের মানুষ। গার্গীর মাথা কাজ করছিল না। প্রক্সিমা সেন্টোরাইটা কি জানো? সে বলল, প্রক্সিমা সেন্টোরাই একটা নক্ষত্র। তোমাদের ক্লাস 8-9-এর ভূগোল বইতে আমার কথা আছে সম্ভবত, পড়ে নিও, চাইলে গুগল করে নিও, তাতে জানতে পারবে আমরা কত আলোকবর্ষ দূরে থাকি ইত্যাদি। মোট কথা, আমি একখানা তারা, মানে গ্রহ নয় উপগ্রহ নয়, একখানা তারা থেকে এসেছি। কিন্তু তোমার উচ্চারণ নিয়ে আমার সমস্যা আছে। সেন্টুরাই বলবে নাকি সেন্টুরি সেটা ভেবে নাও। আরও অনেক রকম উচ্চারণ করা যায়, তো আমি সোজা প্রক্সিমা থেকে তোমার কাছে এসেছি। গার্গী ঘাবড়ালো না। রাত 3টের সময় এরকম অনেক কিছু হয়, ঘাবড়ালে চলে না। রাত 3টে একটা অদ্ভুত ম্যাজিকের সময়। এই সময় জানলা দরজা নিজে নিজে হাঁটাচলা করে, এর বাড়ির জানলা ওর বাড়ির দেয়ালে সেঁটে যায়, কোনো কোনো বাড়ি থেকে আবার দরজা রুদ্ধশ্বাসে পালিয়ে যায়, পালিয়ে গিয়ে বাঁচে। রাত 3টের সময় কান পাতলে ফিসফিসে, জোছনা করেছে আড়ি, আসে না আমার বাড়ি, গলি দিয়ে চলে যায়, শোনা যায়। আরও অনেক কিছু হয়, আরও অনেক কিছু যে হবেও তা গার্গী খুব ভালো করে জানে। সে বলল, আপনার নাম কি? প্রক্সিমা সেন্টোরাইয়ের মানুষ বলল, আমার নাম উচ্চারণ করা খুবই কঠিন, তোমার যা অবস্থা আমার নক্ষত্রের নাম উচ্চারণ করতেই হোঁচট খাচ্ছ। শোনো, তুমি আমাকে যা ইচ্ছে ডাকতে পারো। 3টে এখন 3:15, ম্যাজিক বাড়ছে, আরও বাড়বে, তারপর ভোরের আলো ফুটলে ম্যাজিক ভোঁভা। গার্গী বলল, আপনাকে আমি ব্যাবিলন বলে ডাকি। সে কে? সে একটা সাম্রাজ্য, মানে রাজা থাকে, প্রজা থাকে, রাজা যুদ্ধ করে, রাজ্য বাড়ায়, মানুষ মরে, মানুষ বিদ্রোহ করে, আবার বিদ্রোহ করেও না, মানুষ মানুষকে খুন করে, আবার করেও না, মাঝে মাঝে ভালো কাজ হয়, সভ্যতা এগোয়, শিল্প সংস্কৃতি সমৃদ্ধ হয়, রাজা বড়লোক হয়। বুঝলেন কিছু? একে বলে সাম্রাজ্য। তুমি তো কিছুই বোঝাতে পারলেন না। তাই তো দেখছি। আচ্ছা, দেশ বোঝেন? মানে মানুষ নিয়ে দেশ, না জমি নিয়ে দেশ বোঝেন? কিছুটা। আমাদের প্রক্সিমা সেন্টোরাই গোটা একটা দেশ, মানে আমাদের নক্ষত্রে কোনো ভাগাভাগি নেই, সীমা নেই, গোটাটাই আমাদের দেশ। কিন্তু তোমাদের তা নয়, পৃথিবীতে অনেক দেশ, পৃথিবী গোটা একখানা নয়। গার্গী বলল, আপনি তো দেখছি একজন পলিটিক্যাল ভূত, এত রাতে আমার জ্ঞান বাড়াতে এসেছেন। জ্ঞান আমার মোটে পছন্দ হয় না। ওফ, তা না, আমি কেন এসেছি সেটা বলবো, তার আগে তুমি বলো আমার নাম ব্যাবিলন কেন? ওই ব্যাবিলন একটা সাম্রাজ্য ছিল, সে চুকে বুকে গেছে কবে, এখন আর নেই, ভেঙে চুরে একাকার। তাই নিয়ে আমাদের এক বড় কবি জীবনানন্দ লিখেছিলেন, রোম নাই আজ আর, ব্যাবিলন নাই, আজও তবু হৃদয়কে চাই। রোমও ব্যাবিলনের মতোই একটা সাম্রাজ্য, একটা দেশ, একটা ইতিহাস। বুঝলেন কিছু? এর মানে কি? মানে সাম্রাজ্য ধসে যায়, শেষ পর্যন্ত থেকে যায় ভালোবাসা, মানুষে মানুষে ভালোবাসা। প্রক্সিমা সেন্টোরাইয়ের মানুষ হাসলো, বলল, উফ, তুমি বড় জটিল করে ভাবো। গার্গীও হাসলো, ভাবলো জমেছে ভালো, ব্যাবিলনদা খাসা লোক, আড্ডা আরেকটু জমলে মুড়ি তেলে ভাজা খেতে হবে, কিন্তু ভোর 4টের সময় তেলে ভাজা পাওয়া যাবে না, এটাই সমস্যা। বলল, এবার বলে ফেলুন আপনি এসেছেন কেন, আমার কাছেই বা কেন, পৃথিবীতে আর লোক পেলেন না? এই একটা বোকার মতো কথা বললে, যে যা যেমন করে দেখে তাকে তেমন করেই পায়। তুমিও আমাকে দেখছো,
যেভাবে দেখতে চাইছো দেখছো, তেমন করেই পাচ্ছ। আবার অন্য কেউও আমাকে পাবে, তার মতো করে পাবে। ফলে তোমার কাছে আমি এসেছি না আমার কাছে তুমি, এই প্রশ্নটাই অবান্তর। আচ্ছা বলুন এবার কেন এলেন? একটা কথা বোঝাতে এসেছি, বলতে এসেছি যে দেখা আটকে যাচ্ছে। তোমরা কি টের পাচ্ছ তোমাদের দেখা আটকে যাচ্ছে? এরপর চোখ থাকবে না, চোখের প্রয়োজন ফুরিয়ে যাবে, কারণ তোমরা ঠিকঠাক দেখতে জানো না। আরও বড় করে দেখো, বড় করে না দেখলে একদিন চোখ বিলুপ্ত হয়ে যাবে। মানেটা বলতে পারছি না। দেখো বৃষ্টি কমে গেছে, বৃষ্টি না থাকলে আমরা পৃথিবীতে থাকতে পারি না, চাঁদ আমাদের সহ্য হয় না, ফলে টাটা। গার্গী অনেক ডাকলো, ও ব্যাবিলনদা একটু দাঁড়ান, মানেটা বুঝিয়ে দিয়ে যান। ব্যাবিলন কোনো কথা না শুনে জানলার ফাঁক দিয়ে গলে হাওয়া হয়ে গেল। গার্গী শীত শীত করছিল, চাদর টেনে নিল। এদিকে সকালবেলা হুলুস্থুলু। মা বলল, 33 বছরের মেয়ে বাড়িতে বসিয়ে রাখলে পাড়ার লোকে কি বলবে? ভালো কথা বলছি, শোন গার্গী, বিয়েটা করে ফেল। তুই নিজে পছন্দ করতে পারছিস না যখন আমরা পছন্দ করি। বাবা বলল, তোর ভালোর জন্যই বলছি বাবু, আমরা আর কতদিন বল? তারপর কি একা থাকবি? একা থাকা যায় নাকি? তাও যদি চাকরিটা ভালো হতো, ওই সামান্য এনজিওর স্কুলের চাকরি। গার্গী বলল, মা ডালটা দাও না আর একটু, খুব ভালো হয়েছে। ঝকঝকে একটা দিন, খুব গরম, টেম্পারেচার বলছে 38 ডিগ্রি। গার্গী গিরিশ পার্কের বড় বড় বাড়িগুলোর উল্টো দিকে সরু একটা কানাগলিতে ঝুমকি, চুমকি, পুকুশ, ফিকাই, পান্তুয়াদের নিয়ে পড়াতে বসেছে। গার্গী হলুদ চুড়িদার পরেছে আজ। অন্ধকার কানাগলিতে হলুদ সূর্য সূর্য একটা অনুভূতি দিতে চাইছে, কিন্তু চুমকি বিনুনি বাজছে, ঝুমকি উকুন মারছে, পুকুশ কাচের গুলি নাড়াচাড়া করছে, ফিকাই নাক খুঁটছে, আর পান্তুয়া সর্দি মুছছে। না পড়ায় মন, না সূর্য দেখায়। সৌন্দর্য কি তাহলে বৃথা যাচ্ছে? গার্গী হেসে ফেলল। গলিতে ফুরফুরে হাওয়া এসে দেয়ালে ধাক্কা মারছে, যেন শেষ দেয়ালে ধাক্কা মারলেই নতুন রাস্তা খুলে যাবে। বলল, পড়বি না তোরা? পুকুশ বলল, ইচ্ছে করছে না। ও দিদি, বাবা আজ মাকে ফের মেরেছে। তুই বললি না কিছু বাবাকে? আমি তোকে শিখিয়েছি না, বাবা মারলে বাবাকে বলবি, বাবা তুমি মায়ের গায়ে হাত তুলবে না। পুকুশ উত্তর দেয় না। ঝুমকি বলে, কালকের বৃষ্টিতে আমাদের ঝুপড়ির মাথার পলিথিন উড়ে গেছে। 3টে ইট দিয়ে তাঁবু মতো করা ছিল, মা রাতে মুরগির মাথা পা রেঁধে রেখেছিল কড়াইতে, সেসব ভিজে গেছে। ফুটপাতে সে কি জল দিদি। পান্তুয়া সর্দি টেনে বলল, গাগ্গি দিদি, লাল হলুদ সবুজ কাঁপছিগুলো কি গো? খুব ভালো খেতে। আমি ওই টিভির দোকানটার কাচের দেওয়ালের বাইরে নাক লাগিয়ে দেখেছি, সব টিভিতে কাঁপছি দিয়ে রান্না দেখাচ্ছিল। দারোয়ান এসে বলল, যা ভাগ ভিকিরির বাচ্চা। পালিয়ে আস্তে আস্তে জিজ্ঞেস করলাম, ওগুলো কি? বলল, ওগুলো কাঁপছি। গার্গীর কেমন শ্বাসকষ্ট হচ্ছে, গলিটা কানা বলেই বোধহয়। এনজিওর অফিসে বলতে হবে এবার থেকে অন্য জায়গায় ক্লাস করাবে। আচ্ছা ব্যাবিলনদা এই গলিতে আসতে পারবে কি? গার্গী পান্তুয়াকে জড়িয়ে ধরে চুমু খেয়ে বলল, মনে হয় তুই ক্যাপসিকামের কথা বলছিস। লাল হলুদগুলোকে বেল পেপার বলে। কাল তোদের ক্যাপসিকাম রান্না করে খাওয়াবো। ও পান্তুয়া, কাঁপছি না বাবু, ক্যাপসি। পান্তুয়া দাঁত বের করে হাসে, আর গার্গীর হাতে এক ফোঁটা সর্দি পড়ে। গার্গী ওড়নায় হাত মুছে বলে, আজ আকাশের কথা বলবো তোদের। সূর্য, চাঁদ, তারা, গ্রহ, উপগ্রহ, ভালো করে একবার তাকা আকাশের দিকে। খুব উঁচু উঁচু বাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে শহর। ফিকাই নাক চুলকে বলে, এখান থেকে তো আকাশ দেখা যায় না গাগ্গি দিদি। গার্গী ফিসফিস করে বলে, দেখা আটকে যায়, দেখা আটকে যায়। এমন সময় হালকা মেঘ আসে, কানাগলি আরেকটু অন্ধকার হয়, বিরিয়ানির গন্ধ পাওয়া যায়। গার্গী দেখে পার্সে 550 আছে। মাস শেষ হতে এখনো 10 দিন। অ্যাকাউন্টে 1000 পড়ে আছে। পান্তুয়ার সর্দির দিকে তাকিয়ে গার্গীর মনে হয় 4000 যথেষ্ট। গঙ্গার ধারে গুলতির বিরিয়ানির দোকান। গার্গী পান্তুয়াদের সবাইকে 1 প্লেট করে দিতে বলে। খাচ্ছে সব। 7 বছরের কাঠি পান্তুয়া আবার কাঁচা লঙ্কা কামড়ে কামড়ে খাচ্ছে। একজন ঘাটে বসে হাত দেখছে, একজন দেখছে মানেই আরেকজন দেখাচ্ছে। যে দেখছে সে বলছে সামনে খারাপ সময়, খারাপ সময় ছাড়া সে আর কিছু দেখতে পাচ্ছে না। আবর্জনা কাটিয়ে চক্ররেল যাচ্ছে। দুজন শুকনো মুখের ছেলে মেয়ে বটের ছায়ায় বসে প্রেম করছে। ছেলেটার ইন্টারভিউ ছিল, খারাপ ইন্টারভিউ দিয়েছে, কাজটা হবে না বোধহয়।
মেয়েটার মুখ আরও শীর্ণ হচ্ছে। দুজনের একজন অন্তত কাজ না পেলে বিয়েটা করবে কি করে? লরিওলা গেঞ্জি ভুঁড়ির উপর তুলে ঘুগনি খাচ্ছে, মাঝে মাঝে থাই চুল করছে। খুব বয়স্ক ঠেলাওয়ালা গাড়ি টানার চেষ্টা করছে, এরকম আরও কত মানুষজন। গার্গী সকালবেলার খাবার টেবিলে ফিরে গেল, বলল, বাবা মা তোমরা কতটা দেখতে পাও? বাবা মা বলল, ওই তোর একা থাকা পর্যন্ত, আর কিছু দেখতে পাই না, ওটা নিয়েই তো ভয়, তাই ওটুকুই দেখি। গার্গী পান্তুয়াদের কাছে গেল, বলল, এই গঙ্গার ধারে তো অনেক আকাশ, তোরা আকাশ দেখতে পাস? পান্তুয়ারা খুব হাসলো আর পেটের ওপর তবলা বাজালো, ধাই কেটে ধিন ধিন। আকাশ আবার কি? লরিওলা ঘুগনি দেখছে, হাত দেখাওয়ালা সমস্যা দেখছে। গার্গী টের পেল সকালের খাবার কবে হজম হয়ে গেছে, খিদে পেয়েছে। গার্গীর মনে পড়ল কদিনের মধ্যেই কোয়ার্টার ছেড়ে দিতে হবে, মাথার ওপর ছাদ চাই। গার্গীর মনে পড়ল বাবার রিটায়ারমেন্ট, মায়ের অসুখ, দেখা আটকে যাচ্ছে, সাম্রাজ্যওয়ালারা দেখা আটকে দিচ্ছে। ভাত নেই, ছাদ নেই, আর শালা আকাশ। কোথায় আকাশ? দেখা তো আটকে যাবেই। আকাশ কে দেখে শালা? মাটি চাই, শক্ত জমি চাই। খিদের চেয়েও বড় দেখা কিছু আছে নাকি? সালার এই হলো ব্যাবিলন সাম্রাজ্য পতনের কারণ। অনেক রাতে গার্গী নদী পেরিয়ে, ক্লান্ত হাওড়া ব্রিজ পেরিয়ে, ট্রেনের ভিড় জড়িয়ে বাড়ি ফিরল। মা বলল, ছেলের ছবিটা একবার দেখে নিতে। তারপর আরও রাতে চাঁদ উঠল। গার্গী দেখল আকাশের দিকে তাকিয়েও সে চাঁদ দেখতে পাচ্ছে না, তার শ্বাসকষ্ট হচ্ছে, কোথাও অক্সিজেন নেই। নমস্কার। আন্তরিক ধন্যবাদ সায়ন্তনী ভট্টাচার্যকে। আমাদের পরবর্তী এবং শেষ গল্পকার দেবজ্যোতি ভট্টাচার্য। গল্পের নাম চোখাচোখি। তিয়াস, এই তিয়াস। বেশ খানিকক্ষণ ধরে ডাকাডাকিটা চলছিলই। তিয়াস বার কয়েক কানের উপর বালিশ চাপা দিয়ে ডাকটা এড়াবার চেষ্টা করলো। শেষমেশ না পারতে বালিশ থেকে মুখ তুলে চোখ পিটপিট করে রাগ রাগ গলায় বলল, উফ, আর জ্বালিও না তো মা, কাল কত রাতে শুয়েছি জানো তো? বলতে বলতেই মায়ের মুখের দিকে চোখ পড়তে একটু সন্ত্রস্ত গলায় জিজ্ঞেস করলো, কি হয়েছে? তোর ঠাম্মাকে পাওয়া যাচ্ছে না রে। ধর্মর করে উঠে বসলো তিয়াস। সে কি, কেক পার্টি সব সেলিব্রেশন রেডি, আর বিয়ের সুবর্ণ জয়ন্তীর সকালে নায়িকা উধাও? মজা করিস না তিয়াস। মার গলায় উদ্বেগের ছোঁয়া। একা একা পথে ঘাটে বুড়ো মানুষ। কেসটা বলো। উঠে তাড়াতাড়ি শার্ট গায়ে গলাতে গলাতে তিয়াস বলল, সকালবেলা সদরে তালা দিয়ে রেখে রায়কতপাড়া কালীবাড়িতে ওদের নামে পুজো দিতে বেরিয়েছিলাম। খানিক আগে ফিরে প্রসাদ নিয়ে ওদের ঘরে গিয়ে দেখি মা বিছানায় নেই। খিড়কির দোরটা খোলা হা হা করছে। মর্নিং ওয়াকে বেরোননি তো? বিয়ে হয়ে এসে ইস্তক কোনোদিন তো দেখিনি সকালে তোর দাদুকে চা না দিয়ে কোথাও গেছেন। বেছে বেছে শেষে আজকের দিনটাতেই এমন করবেন নাকি? দাদু? সে আরেক মুশকিল। একটু আগে জেগেছেন, চা নিয়ে যেতে বললেন, বৌমা তুমি কেন, অনু কোথায়? তারপর সব শুনে চাটা না খেয়ে একেবারে বাসে মুখে বেরিয়ে চলে গেলেন খুঁজতে। একটা কথা শুনলেন না, সঙ্গে মোবাইল নেই, কিচ্ছু নেই, চোখেও দেখেন না ভালো। আমি কি যে করি। দাদুর সাথে কোনো ঝগড়া টগড়া, মন কষাকষি হয়নি তো? মা ঠোঁট উল্টালেন, সে তো রোজকার ব্যাপার, খিটির মিটির লেগেই আছে সকাল বিকেল। কালকেও তো তোর দাদুর ওষুধ খেতে ভুলে যাওয়া নিয়ে খানিক বকাঝকা হলো, কিন্তু ওতে করে তাও বটে। তা আমায় বাবাকে আগে ডাকলে না কেন? তোর বাবা অনেকক্ষণ আগেই ঘুম থেকে উঠে খুঁজতে বেরিয়ে গেছেন স্কুটার নিয়ে, আর আমি তোকে কতক্ষণ ধরে ডাকছি তা জানিস? আয় এখন, তাড়াতাড়ি কর। তাড়াতাড়ি নিচে নেমে এলো তিয়াস। মনামি ডেকোরেটার্সের গোপীনাথ দা ঠোঁটে একটা বিড়ি ঝুলিয়ে প্যান্ডেলের তদারক করছিল উঠোনে। ওকে দোতলা থেকে নামতে দেখে বলে, তিয়াস বাবা দেখা যাও, দাদু বললে গিয়া কি জব্বর বেদি বানাইছি একখান, তোমার সুটো কাকার নকশার লগে মিলাইয়া লাও, সুখ পাইবা না কোনো। শিলিগুড়ি থেকে স্পেশাল সিংহাসন আনাইছি। বেদিটা সত্যিই বেশ জমকালো হয়েছে, সিংহাসনটাও। এ সবই হচ্ছে ছোট কাকার প্ল্যান অনুযায়ী। ওর উৎসাহেই দাদু ঠাকুমার বিয়ের সুবর্ণ জয়ন্তীটা করা। সিয়াটলে বসে বসে গোটা অনুষ্ঠানটার প্ল্যান, নেমন্তন্নের লিস্ট থেকে শুরু করে কেকের ডিজাইন, রাতে লোক খাওয়ার মেনু সব পাঠিয়ে চলেছে গত 1 মাস ধরে। আজ দুপুরের মধ্যে কাকিমাকে নিয়ে এসে পৌঁছবার কথা। এতক্ষণে দিল্লি পৌঁছে গেছে প্রায়। নেমেই তো প্রথমে বাড়িতে ফোন করে ঠাম্মাকে চাইবে। বাড়ি জুড়ে প্যান্ডেল, একপাশে বেদির ওপর শুভ সুবর্ণ জয়ন্তী লেখা বোর্ড, সব কেমন ফ্যাকাশে ঠেকছিল তিয়াসের। ফোনটা বেজে উঠল একবার। হাসপাতাল থেকে বাবার কল। ওখানে কিছু নেই,
কাছাকাছি আত্মীয় স্বজনদের বাড়িতেও যাননি। মন্দির টন্দির খুঁজে লাভ নেই, ঠাম্মা আর দাদু দুজনেই ঘোর নাস্তিক। বাবা থানায় খবর দিতে যাচ্ছেন এখন। বললেন, তুই সাইকেলে একটু বের হয়ে এদিক ওদিক দেখতো। 2, বান্ধব নাট্য সমাজের একহারাগরণের দোতলা বাড়িটার সামনে দাঁড়িয়েছিলেন তাঁরা দুজন। বৃদ্ধের চোখে বহুকালের চেনা সেই হাসিটা তীর তীর করছে। সেই প্রথমবারের কথা মনে আছে অনু? মনে নেই আবার, কি যে রাগ হয়েছিল তোমার ওপরে। অত কষ্ট করে পার্ট মুখস্থ করলাম, আর স্টেজে উঠে তুমি কিনা কিউ গুলিয়ে বেমালুম পরের ডায়ালগে চলে গেলে। কথাগুলো বলবারই সুযোগ পেলাম না আমি। ভাগ্যিস করেছিলাম শোয়ের পর রণরঙ্গিনী হয়ে তেরে এলে, আর আলাপটা অমনি হয়ে গেল। সেই বুদ্ধি করেই এমনটা করেছিলে বুঝি? হেমেন্দ্র হাসলেন একটু, জবাব দিলেন না। একটু রহস্য থাক না। বেলা বাড়ছে, অনুশীলা চঞ্চল হচ্ছিলেন। হেমেন্দ্রর হাত ধরে মৃদু টান দিয়ে বললেন, একসঙ্গে ঘুরে সুবর্ণ জয়ন্তী সেলিব্রেশন হলো তো, এবার চলো, দেরি করো না। বাড়িতে ওদিকে ওরা ড্যামিওর বাড়ি, সন্ধ্যের পর কেক কাটবে, মালা পরিয়ে চেয়ারে বসাবে, তখন গিয়ে সংসেজে বসলেই হলো। এখন আমরা হাঁটবো, শুধু আমরা দুজন। অনুশীলা মুখ লুকিয়ে হাসলেন একটু। দেখিয়ে হাসা যাবে না আবার, যা মেজাজি মানুষ। খারাপ লাগছে না অবশ্য, কতকাল পরে, সেই প্রথম দিকের বছরগুলোর মতন। এই কামরাঙা মাখা কিনবে? হেমেন্দ্র একটু থমকে দাঁড়ালেন। ডাক্তারের নিষেধাজ্ঞাগুলো একদল বেয়োনেট উঁচানো পুলিশের মতন ভাসছে চোখের সামনে। বড় বৌমা এসব ব্যাপারে বড় শক্ত শাসনে রাখে আজকাল। কামরাঙার নুন লঙ্কা মেশানো টুকরোগুলো কেমন উলসে উলসে খেত অনু। তিনিও দুটো একটা টুকরো তুলে নিতেন মাঝে মধ্যে কাঠিতে করে। পকেট থেকে একটা 10 টাকার নোট বের করে দিলেন তিনি। নিয়ে নাও। আরেকটা নেবে নাকি? কাঠিতে করে একখানা তারা মাছের মতন দেখতে নুন লঙ্কায় জ্বালানো টুকরো তুলে মুখে পুরলেন হেমেন্দ্র। গাল ব্যথা করে লালা বেরিয়ে আসছে। সরে এসে একটুখানি এদিকে। অনুশীলা খাওয়া বন্ধ করে শক্ত করে তার হাতটা ধরেছেন। বড় ভিড় রাস্তায়, আগে এত ভিড় ছিল না। শীতের দুপুরে কতদিন এই করলার সেতুর ওপর দিয়ে একাকী সম্রাট হয়ে হেঁটে গিয়েছেন তিনি তার রাজ্ঞীকে পাশে নিয়ে। সে সময় সবার সামনে হাত ধরবার চল ছিল না। ভালোই হয়েছে সময় পাল্টে। করলার সেতুর গায়ে শ্বেতপাথরের স্মৃতিফলকটার সামনে গিয়ে এক মুহূর্তে থমকে দাঁড়ালেন হেমেন্দ্র। 1968-র 4 অক্টোবর রাতে যাঁরা তিস্তার বন্যায় হারিয়ে গেলেন তাঁদের স্মরণে। সুধীন তখন পেটে, জল উঠেছিল কোমর ছাপিয়ে। আসন্ন প্রসবা অনুশীলাকে বুকের কাছে জড়িয়ে ধরে দিকশূন্য জলাজমির বুকে পার খোঁজবার যাত্রা। মৃত্যুকে সেই একবারই মুখোমুখি দেখেছিলেন তারা দুজন। মনে পড়ে অনু? অনুশীলা মাথা নাড়লেন, একটু অন্যমনস্ক হয়ে গিয়েছেন। হঠাৎ জিজ্ঞাসা করলেন, হিরণকে মনে আছে তোমার? ও না থাকলে সেদিন বড় প্রিয় ছাত্র ছিল সে অনুশীলার। সেই দুর্যোগের রাতে প্রিয় শিক্ষিকার সামনে সামনে সেও হেঁটেছিল রাক্ষসী তিস্তার জল ভেঙে, পায়ের স্পর্শে নিরাপদ পথ খুঁজে খুঁজে। তিস্তা তাকে সে রাতে ক্ষমা করেনি। এসো ভেতরে গিয়ে বসি। যাযাবর রেস্তোরাঁর ছোট্ট একচালা বাড়ি। হেমেন্দ্রর পিছু পিছু ঢুকতে ঢুকতে অনুশীলা ঠোঁট কামড়ালেন। বাড়িতে তোল পার হচ্ছে নিশ্চয়ই এতক্ষণে, কি যে ভূত চেপেছে আজের মাথায়। কিন্তু তারপরেই একটা আশ্চর্য বেপরোয়া আনন্দের অনুভূতি ছড়িয়ে গেল তাঁর শরীরেও। একটা প্রায় ভুলে যাওয়া শিরশিরে অনুভূতি ঝংকার তুলছিল তন্ত্রিতে তন্ত্রিতে। স্টিলের থালায় একুল ওকুল ছাপানো চিতল মাছের পেটি, সুগন্ধি চালের ভাত। ম্যানেজারের চেয়ার ছেড়ে উঠে এসে যাযাবর মানুষটি তাঁদের সঙ্গে বসেছেন। 32 বছরের বন্ধুত্ব। তখন তাঁদের মধ্য যৌবন। স্কুলের টিফিন টাইমে সময়ে চুরি করে নিয়ে কতদিন দুজন মিলে নতুন খোলা সেই দোকানের সুগন্ধি খাদ্যের স্বাদ নিয়েছেন। পেটিটাকে দুটুকরো করে বড় ভাগটা হেমেন্দ্রর পাতে তুলে দিলেন অনুশীলা। হেমেন্দ্র হাসছিলেন। গোটা একখানা করে পেটি আর কোনোদিন আমাদের খাওয়া হলো না অনু। আগে সামর্থ্য ছিল না, আর এখন। দাঁড়ান বৌদি, আজ ভাগযোগ চলবে না। বিয়ের 50 বছর বলে কথা। আজ আমার অ্যাকাউন্টেই দুজন একটা করে গোটা গোটা। বৃদ্ধ মানুষের হাত ছুঁয়ে হেমেন্দ্র নিরস্ত করলেন। ছেড়ে দেন দাদা, শরীরে সইবে না। আর চিরটাকাল ভাগযোগ করেই তো খেয়ে এলাম দুজনে। আমাদের কপালে ভাগযোগ ছাড়া আর কোনো গতি নেই। হাতটা ধরো। পারবো। পাড়ের উঁচু বাঁধ থেকে নেমে বালির চরের মধ্যে ইতিউতি জল বয়ে যায়। শীতের দুপুরে গা এলিয়ে শুয়ে আছে তিস্তা। পারবে জানি, তাও হাতটা ধরো অনু, ফর ওল্ড টাইমস সেক। হেমেন্দ্র হাত বাড়িয়েই রয়েছেন।
একটু নিচু থেকে। তোমার আজ কি হয়েছে বলো দেখি, কে কখন দেখে ফেলবে কোথা থেকে? বলতে বলতেই স্বামীর হাতটা ধরে জলের বুকে এলেন অনুশীলা। এখানে হাঁটু জল, হেমেন্দ্রর কবষ্ণ হাত, বেশ কিছু স্মৃতি ঘিরে আসে সেই প্রথম দিকের দিনগুলো। কত অলস শীতের দুপুর কেটে গেছে তিস্তার জলে, খোলা আকাশের নিচে। অনু একবার সে আগের মতো, তার চোখের কোণে পাখির পায়ের ছাপ, তার রূপলি চুলে রূপলি রোদ্দুর, চোখের জানালায় সেই পুরনো দুষ্টুমির ঝিকিমিকি একবার খেলে গিয়েই ফের পর্দা নেমে এলো। তৈরি হয়ে আসেনি যে, বাড়ি ভর্তি লোকের সামনে ভেজা কাপড়ে ফেরা, তাছাড়া শীতের অবেলায় স্নান করে শেষে একটা অঘটন ঘটক আর কি। বুড়ো হয়ে গেলাম তাহলে, নয়তো কি? শোনো, অবুঝপনা করে না, চলো উঠি, একটুক্ষণ পাড়ে বসে থেকে তারপর বাড়ি যাই। বেলা 3টে বাজে, রোদ ঢলছিল। ধুধু তিস্তার রূপলি বালি ভরা বুকে এক ফালি নীল টুকটুকে জল, তার পাশে দুজন বৃদ্ধ বৃদ্ধা একসঙ্গে একলা। তাদের পাগুলি তিস্তার জলকে স্পর্শ করে আছে, চোখের সামনে দিগন্ত স্থির। ভারী ফাঁকে দিয়েছি আজ ওদের, কি দারুণ প্ল্যানটা করেছিলাম বলো তো। সে করেছো, পারো বটে তুমি, তা শক্ত মিটলো। এবার উঠবে কি? রোদ ঢলছে যে। সুশীলও বোধহয় বাগডোগরা থেকে বাড়ি পৌঁছে গেছে। কি যে হচ্ছে ওদিকে এতক্ষণে! আমাদের প্রোগ্রাম এখনো শেষ হয়নি। বালিতে ভর দিয়ে আস্তে আস্তে উঠে দাঁড়াচ্ছিলেন অনুশীলা। কোমরে পুরনো ব্যথাটা একটু একটু জানান দিচ্ছে এতক্ষণে। ঢের হয়েছে, ভীমরতি ধরা বুড়ো, তুমি একা একা বসে তোমার প্রোগ্রাম পুরো করো, তাহলে আমি চললাম। সামনে ছড়িয়ে থাকা দিগন্ত বিস্তৃত নীল আকাশের দিকে চোখ রেখে অনেকক্ষণ ধরে কি একটা খুঁজছিলেন হেমেন্দ্র। উঠে দাঁড়াতে উদ্যত বৃদ্ধার হাতটি ধরে তাকে পাশে টেনে নিলেন তিনি। আর বেশিক্ষণ নেব না অনু, এইখানে আজ আমাদের একটা অ্যাপয়েন্টমেন্ট করা আছে যে, আর জাস্ট একটুক্ষণ প্লিজ। কে আসবে এই ভরা দুপুরে? কি বলছো তুমি খ্যাপার মতন, বলো তো? হেমেন্দ্র আকাশ থেকে চোখ না সরিয়েই হাসলেন এক চিলতে। একটু অপেক্ষা করো, দেখলেই ঠিক চিনতে পেরে যাবে তুমি। সময় হয়ে এলো, আমি জানি ওরা আজ আসবেই। বলতে বলতে তার মুখটি উদ্ভাসিত হয়ে উঠল। ওই যে দেখো দেখো, কিপ স্টিল অনু, একদম নড়ো না। ওরা নীরবতা ভালোবাসে। রোদমাখা নীল আকাশের বুকে তখন দেখা দিয়েছে একজোড়া চোখি, মাথার ওপর চক্রাকারে ঘুরতে ঘুরতে একসময় তাদের খানিক দূরে তারা বালির ওপর নেমে এলো। পক্ষিণীকে ঘিরে পাখিটি লেজ নাচিয়ে ঘোরে, মেটিং ডান্স। এইবার মনে পড়ছে অনু 50 বছর আগের আজকের দিনটার কথা। রেজিস্ট্রির ঠিক আগে এইখানটায় বসে আমার হাত ধরে ওই রকম একটা চোখাচোখির জুটিকে সাক্ষী রেখে কি বলেছিলে? অনুশীলার চোখে স্নিগ্ধ বিদ্যুৎ খেলছিল। ঘাড়ে নেড়ে জরাকুঞ্চিত দুটি হাতে বৃদ্ধের হাত দুটি ধরে তিনি ফিসফিস করে বললেন, ভালোবাসি। স্তব্ধ চরাচরে নতুন করে বলে ওঠা সেই কথাগুলো কেউ শুনল না। সাক্ষী রইল শুধু তিস্তার চর আর চিরকালের সেই পক্ষী দম্পতি। আন্তরিক ধন্যবাদ দেবজ্যোতি ভট্টাচার্যকে। এখন এই 3টি গল্পের আলোচনা করবেন গল্পকার ঈশা দেবপাল। আমরা তাকে ডেকে নিচ্ছি। এই শেষ বেলায় আমাকে এত কঠিন একটা কাজ দেওয়া হলো কেন? এই একবার করে 3টে এত ভালো ভালো গুরুত্বপূর্ণ গল্প শুনে আমি কি করে আলোচনা করব? যাই হোক, আমি বই গল্পগুলো নিয়ে এসেছি। সকলেই একবার করে শুনেছেন, আমিও শুনেছি। এরপর আলোচনা করতে যাওয়াটাই খুব বাতুলতা। আর যদিও সমালোচনা আমার পেশার একটা অংশ, কিন্তু আমার সবসময় মনে হয় সমালোচনা করা মানেই সেটা ভীষণ ব্যক্তিগত সমালোচনা। তো মানে আমার নিজের গল্প দর্শনের আলোতেই আমি গল্প দেখব। তাতে ভালো গল্পকে আমি খারাপ ভাবতে পারি, খারাপ গল্পকে ভালো ভাবতে পারি, বা মাত্রাটাও আলাদা ভাবতে পারি। কাজে সেইগুলো সবসময়, সেই ফ্যাক্টরগুলো সবসময় থাকে, সেগুলো মনে রেখেই আমি দেবজ্যোতিদার গল্পটাই প্রথম বলছি, কারণ এক্ষুনি সবাই শুনেছেন। মানে এই গল্পটার পর আলোচনা করার কোনো মানে নেই। গল্পটা একটা আমেজ রেখে গেছে, একটা আবেশ রেখে গেছে। মানে বিবাহ নামক ইনস্টিটিউশনটার জ্বালায় আমরা সবাই জ্বলছি প্রায়। যারা বিয়ে করতে যাচ্ছেন তারাও এটাকে নিয়ে ভীষণ ভাবিত, যারা বিয়ের মাঝামাঝি বয়সে আছেন তারাও এখন অবধি সেট করতে পারেননি এটাকে কোন দলে ফেলবেন, ভালো না খারাপ না
সুবিধাজনক না অসুবিধাজনক। আর 50 বছর পরে, জানি না এখানে কেউ উপস্থিত সেইভাবে আছেন কিনা, যাদের নিশ্চয়ই কেউ আছেন, 50 বছর পেরিয়ে গেছে, সেটাও একটা সময়েরই গল্প বলে। সেই সময় দাঁড়িয়ে দেখা যায় বিবাহ সত্যি একটা ইনস্টিটিউশনেই পরিণত হয়েছে। তার এত বড় ডালপালা, সেখান থেকে সেখানে সমস্ত কিছুই আছে, স্বামী স্ত্রীর নিভৃতিটুকু বাদে। তাদের একাকিত্ব, তাদের নিভৃতি এবং তাদের প্রেম, এই দুটোর অস্তিত্বই নেই। বাকি সব কিছু আছে, অর্থনৈতিক স্বাচ্ছল্য, ছেলের বউ, একটা সিস্টেমের যে আরও ডালপালা, সমস্ত কিছু আছে। তো এই গল্পটা মানে একটা গল্প ওই যে ঘর থেকে বার করে নিয়ে যায়, সেইভাবে এই গল্পটা সিস্টেম থেকে বার করে নিয়ে গেছে দুই নরনারীকে, সাথে সাথে আমাদের সবাইকে। এর জন্য খুব কঠিন কোনো কল্পনা নয়, খুব শক্ত কোনো বিষয় নয়, এমন কোনো পরিবেশ উনি তৈরি করেননি বা এমন কোনো পরিস্থিতির গল্প বলেননি যেটা আমাদের অচেনা অজানা। আমাদের পরিচিত সাধারণ জীবনের যে চাহিদাটুকু, সেই চাহিদাটুকুর কাছে ওই নিভৃতি, একাকিত্ব বলবো না, মানে দুজনে হয়ে যাওয়া, এই অংশটা, এবং বিবাহ তখন একটা যেন একটা তার উল্টো দিকে দাঁড়িয়ে থাকে, স্বামী স্ত্রীর সম্পর্কের রোম্যান্সের ঠিক উল্টো দিকে দাঁড়িয়ে থাকে। এই গল্পটাই উনি একদিনের জন্য 50 বছর পরে সেই সময়টায়, হয়তো মুহূর্ত, হয়তো অল্প সময়, অল্প কিছুক্ষণ, কিন্তু যদি মনটা থেকে থাকে, সেই দুজনের সেই মনটা বেঁচে থাকে, দুজনেরই যদি সেই বিন্দুতে পৌঁছে যাওয়ার ইচ্ছে থাকে, তাহলে গল্পটা সেই একটা এসকেপ ইনস্টিটিউশনটা থেকেই বেরিয়ে যাওয়া, মানে অনেকক্ষণ থাকতে থাকতে, এই যেমনি এখন আমাদের মনে হচ্ছে বেরিয়ে যাই, এবার বাইরে যাই, একটু আড্ডা দিই ইত্যাদি, সেই রকম বেরিয়ে যাওয়া। তো এই বেরিয়ে যাওয়াটা উনি এত কাব্যিকভাবে করেছেন, এতটাই আবেশ রেখে এবং এত স্বল্প কথাতে, ছোট গল্পই, সবারই 1500 শব্দের এদিক ওদিক। তো সেই গল্পটার পরে ভালো খারাপের তো বলা বা কীরকম কী বলার কোনো প্রশ্ন নেই, জাস্ট একটু আলোচনার মানে আমার ভালো লাগাটাই আমি শুধু বললাম, আলোচনাটাই করলাম, যে জায়গাটা স্পর্শ করে গেছে, যে কাব্যিকতা। আর ব্যক্তিগত গল্প দর্শন আসবে, আমি আগেই বললাম, সেটা সমস্ত সময় আমার কাছে 1 নম্বরে আসে যে গল্পটার মধ্যে আমি নান্দনিক আবেদন খুঁজে পাই। গল্পের বিষয় যাই হোক না কেন, কন্টেন্টের মধ্যে যত চাতুর্য এবং যত শক্তির পরিচয় থাক না কেন, সে গল্প যদি মনকে স্পর্শ না করে, তাহলে সাহিত্য কেন? তো এই গল্পটা সেই নান্দনিক প্রসাদ গুণ বলতে যেটা বোঝায়, মানে অলঙ্কার শাস্ত্রে তো প্রসাদ গুণকেই একমাত্র গুণ বলা হয়েছিল সাহিত্যে, তো এই প্রসাদ গুণটা থেকে গেল গল্পটির মনে। এরপরে যে দুটি গল্প, মানে ভুলে যাওয়ারই কথা, আমি সম্পূর্ণ ভুলে গেছি বিষয়গুলো, গল্পগুলোর পরপর 3টে শুনলে যা হয়, আমি যদি ওদের থেকে বইটা নিলাম, সরোজ এবং সায়ন্তনী দুজনেই, আমার ছোটই ওদের নাম ধরে এই জন্য বলছি, দুজনেরই যে গল্পের, কিভাবে জানি না, নিশ্চয়ই কোনো আলোচনা না করে একটা বিষয়, গল্পের ভিতরকার একটা বিষয় থেকে গেছে, মিলে গেছে, সেটা হচ্ছে কোথাও গিয়ে একটা সময়, টাইম, যে প্রবাহটা, সময়ের যে প্রবাহটা, সেটা যেন কোথায় মিলে গেছে। সরোজের গল্পটা খুব স্পষ্টত সময় কেন্দ্রিক, এবং আমার গল্পটা শুনতে শুনতে বারবার মনে হচ্ছিল মনোরমা তালুকদারের হাতঘড়ি, হাতঘড়ি শব্দটার মধ্যেও ইঙ্গিত আছে, বারবার মনে হচ্ছিল হয়তো ওই ভাবনাটাও আছে, পূর্বপুরুষদের নিয়ে তো প্রচুর গল্প লেখা হয়, পূর্ব নারীদের নিয়ে গল্প লেখা কম হয়েছেন, মহিলা লেখকরাই একমাত্র লেখেন পূর্ব নারীদের গল্প বা সমসাময়িক নারীদের গল্প। এখানে ওই একটা ধারা থেকে গেছে, কিভাবে ভেবেছেন মনোরমার মা, মনোরমা, এই ধারাটা থেকে গেছে, যদিও গল্পের মূল বিষয় এটা নয়, মূল বিষয়টাই সময়। এবং এই একটা হাতঘড়ি আমাকে মানে কোথাও গিয়ে মনোরমার মাকে কোথাও ফিট করতে দিচ্ছে না তার সমসাময়িক কলেজ, রাজনীতি বা সম্পর্ক ইত্যাদিতে। যে মানুষের মধ্যেই চিরন্তনতা থেকে যায় বা চিরন্তনতাকে যিনি চিহ্নিত করতে পারেন নিজের মনে, তার পক্ষে কিন্তু সমসময় ফিট করা খুব মুশকিল হয়, সেটা নারী পুরুষ নির্বিশেষে। ওই ঘড়ির জেন্ডার হয় না যেরকম একটা ব্যাপার আছে, মানে সেই বিষয়টা সর্বশেষে গল্পটার মধ্যে আমার যেটা মনে হয়েছে, প্রচুর ভালো বিষয় আছে, প্রচুর জায়গায় যেন কোনো জায়গায় যেন লেখক একটু বেশি বলে দিয়েছেন, আর একটু ছেড়ে দিতে পারতেন, এটা আমার ব্যক্তিগত অভিমান। কারণ গল্পটা ভাবনার অবকাশ আছে, গল্পটা নিয়ে একদম অন্য একটা প্রান্তে নিয়ে গেছেন লেখক বাইরে, কিন্তু এতটা বোধহয় না বললেও হতো, কিছুটা পাঠকদের হাতে ছেড়ে দিলে ভালো হতো বলে আমার মনে হয়েছে। আর একটা জিনিস মনে হয়েছে, গল্পটা একাধিকবার আমার মনে হচ্ছে শেষ হয়ে গেল, মানে চরম একটা লাইন এসছে, যেগুলো খুব উল্লেখযোগ্য লাইন, সেগুলো 2বার 3বার আলাদা আলাদা লাইন, মানে একই লাইন এসছে না, আলাদা আলাদাভাবে একটা যেন এন্ডিং টেনে নিয়েছে। এটা আমার ত্রুটি বলবো না, আমার মনে হয় এই গল্পটার ক্ষেত্রে এটা একটা বাধা, মানে গল্পটা
ওই অনিবার পড়ে যাওয়ার ব্যাপারে একটা বাধা কাজ করছে কখনো। কিন্তু গল্পটা খুব মানে নিঃসন্দেহে খুব ভালো গল্প, এবং গল্পটা ভবিষ্যতেও আমার ধারণা আলোচনাযোগ্য গল্পের মধ্যে একটা চলে আসবে। মানে আজকে কথা বলার প্রথম দিনের অনুষ্ঠানের শেষ গল্প তিনটেই কথা বলারই উপযুক্ত, তিনটে অত্যন্ত উল্লেখযোগ্য গল্প পড়া হয়েছে। সায়ন্তনীর দেখা আটকে যাওয়ার মধ্যেও একটা ভিতরকার বিষয় আছে। বাইরের গল্পটা যে সংলাপ বলছে, যে বিষয় বলছে, তার ভেতরের একটা বিষয় আছে, তার ভিতরের একটা সংলাপ কাজ করে যাচ্ছে। সেই ডাকঘরের প্রহরী আর অমল যেরকম কথা বলছিল, দুজনে দুটো সংলাপ বলছিল। আসলে প্রহরী বলছিল আজকের সংলাপ, অমল বলছিল চিরন্তন সংলাপ। সেটা সরোজের গল্পেও সেই প্রবাহটা আছে, সায়ন্তনীর গল্পেতেও আছে। এবং আমার নিজের মনে হয়েছে এই যে নক্ষত্রের একটি মানুষ চলে এলো, রাত 3টের সময় যা ইচ্ছে হতেই পারে, যা কিছু হতে পারে, যেটা সকালে হয় না। এই রাত আর সকালের এই দুটো ভাগ, একটা সময় রাত 3টের সময় ব্যাবিলন চলে আসছে, আর সকালবেলা যখন দিনের আলো সুন্দর রোদ উঠেছে তখন এনজিওর ছেলে মেয়েদেরও পড়াচ্ছে। এই বিভাজনটা আমার খুব ভালো লেগেছে রিয়েলিটির সঙ্গে, যেটা রিয়েল নয় বা ম্যাজিক রিয়েলিজম আমি তো বলতেই পারি, আমি ইচ্ছে করে তাত্ত্বিক বা তত্ত্বকথাই বলছি না, গল্পটার কেমন লেগেছে শুধু এইটাই বলতে চাইছি। সেই দুটো বিভাজন আছে। আর ওই হাত দেখার প্রসঙ্গটা এই সরোজের মতো এই গল্পটার ক্ষেত্রেও আমার একটা ছোট্ট ওই কমপ্লেন থাকলো, যে দেখা আটকে যায় গল্পটায় অনেক কথা বলা আছে, মানে খুব গুরুত্বপূর্ণ। হাত দেখার প্রসঙ্গটা যেন আরেকটু স্পষ্ট করে দিল বিষয়টাকে। আমার ব্যক্তিগতভাবে, আমি আবারও বললাম এটা আমার ব্যক্তিগত মত, যে আমি অস্পষ্টতা, ইঙ্গিত, ব্যঞ্জনা এটা গল্পের শেষে আমার নিজের ভালো লাগে। তাই সেই ক্ষেত্রে আমার মনে হয়েছিল এই গল্পটাও খুব ব্যঞ্জনাময়, ব্যঞ্জনামুখর ছিল, কিন্তু হাত দেখার প্রসঙ্গটা বোধহয় না থাকলেও হতো। ব্যাস এই মনোগ্রাহী আলোচনা এবং তিনটে ভীষণ সুন্দর গল্প, তার আলোচনা আমরা শুনলাম। লেখক সরোজ দরবার, সায়ন্তনী ভট্টাচার্য এবং লেখক দেবজ্যোতি ভট্টাচার্যকে আন্তরিক ধন্যবাদ, এবং ধন্যবাদ জানাই যিনি এত সুন্দর করে আলোচনা করলেন সেই সমালোচক ঈশা দেব পালকে। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। এবার আমি মঞ্চে আহ্বান জানাবো অনিন্দিতা মণ্ডল দিদিকে। উনি এবার পুরো অনুষ্ঠানের সকলকে ধন্যবাদ জ্ঞাপন করবেন। নমস্কার। আপনারা যে ধৈর্য ধরে সেই সকাল থেকে আমাদের অনুষ্ঠানে আছেন, এর জন্য আমরা আন্তরিক কৃতজ্ঞ। আরও কৃতজ্ঞ হব যদি কালকেও সকাল থেকে ঠিক একইভাবে সারাদিন থাকেন। কালকেও আমাদের অনুষ্ঠান খুবই ভালো হবে বলে আমরা মনে করছি, এবং আপনাদের উপস্থিতি ছাড়া তো অনুষ্ঠানটা সার্থক হতে পারে না, সেই জন্য আপনাদের উপস্থিতি কাম্য। আর আমাদের এই কথামালার অনুষ্ঠান শুরু থেকে আমাদের সঙ্গে আছেন ভাষা ও ভবিষ্যৎ এই সংস্থাটি। এটি একটি ইউটিউব চ্যানেল, আপনারা সকলেই পেয়েছেন কিউআর কোড ওই কিটের মধ্যে, ওইটাকে সাবস্ক্রাইব করে আপনারা চ্যানেলটি দেখতে পারেন। শুধু সাহিত্য সংক্রান্ত চ্যানেল। আমি আবার বলছি, আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিতও বটে যে শুধু গল্পের জন্যে এত মানুষ এখানে এসেছেন এবং সবাই এতটা সময় দিয়েছেন। আবার বলছি, আগামীকাল আপনাদের সবাইকে আমরা সঙ্গে পাবো, এই আশা করে অনুষ্ঠান শেষ করছি। নমস্কার।